ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এবার ব্যাপক মিসাইল হামলা ইরানের। তেল আবিব, হাইফা, বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি তেহরানের। লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা আরাকচির। চাহিদার অতিরিক্ত জ্বালানি তেল নিতে পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন। বিভিন্ন যানবাহনের তেল নেয়ার পরিমাণ নির্ধারণ, অহেতুক মজুদ না করার আহ্বান প্রতিমন্ত্রীর। আমরা যদি সকলে স্বাভাবিক থাকবার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ এই সংকট এখনো নেই, ভবিষ্যতে তৈরি হবার মতো আমি কোনো আশঙ্কা অনুভব করছি না। বললো যে আজকের মতো শেষ, রোববার আসেন। মানুষ কি যে বুঝতেছে আমরা কিছু বুঝতেছি না। তেল পাবে না বলে আশায় দেখতে তো পাচ্ছেন কি অবস্থা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিবেচনা আর নতুন সরকার গঠনের পর পল কাপুরের সফর বিশেষ গুরুত্বপূর্ণ। অভিমত বিশ্লেষকদের আলোচনায় অর্থনৈতিক সম্পর্ক নয়। তাদের স্বার্থ হলো যে একটা ফ্রি ট্রেড হবে, ফ্রি চলাচল হবে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ট্যারিফ পয়েন্ট অফ ভিউ থেকে দেখি সেখানেও একটা কন্টিনিউটির বিষয় আছে। আমি নিশ্চিত এই বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। বিএনপির এমপিদের নিয়ে প্রশিক্ষণ প্রাণবন্ত হবে এবারের সংসদ, প্রত্যাশা সালাউদ্দিনের। বললেন, অধিবেশনে ভাষণ দেওয়ার অধিকার আছে রাষ্ট্রপতির। আইডিয়াস কমিউনিকেশন করেছি, ডিসেমিনেট করেছি যাতে করে আমরা সমৃদ্ধ হই। রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি নয়। প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিকভাবে যা কিছুই আছে, রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবে। অন্তর্বর্তী সরকার আলোচনা না করে আন্তর্জাতিক চুক্তি করেছে, অভিযোগ জামায়াত আমিরের। বিদায়ী দুই উপদেষ্টার গ্রেফতার দাবিতে বিক্ষোভ। ঈদ সামনে রেখে রাজধানীতে সক্রিয় জাল টাকা তৈরির চক্র। রাজধানীর উত্তরায় কারখানা থেকে ২৬ লাখ টাকা জব্দ, ২ ছাত্র গ্রেফতার। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইরানের একের পর এক মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েল। শুক্রবার বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা পোর্ট সহ রাজধানী তেল আবিবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। মিসাইল ছোঁড়া হয় কাতার, বাহরাইন সহ আরব দেশগুলোতে মার্কিন ঘাঁটিতে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য আহ্বান জানায়নি ইরান। সমঝোতা নয়, বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্যেই ইরানের যুদ্ধ করছে বলেও জানান তিনি। খোররাম শহর, খাইবার আর ফাতার মতো একের পর এক মিসাইল ছুড়ে যাচ্ছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। শুক্রবার অভিযানের পরিধি আরও বাড়িয়েছে ইরান। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে সফলভাবে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। বিশেষ করে ইসরায়েলের রাজধানীর কেন্দ্রস্থল এবং বিভিন্ন বাণিজ্যিক অবস্থানে বিস্ফোরিত হয় এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় হাইফা বন্দর সহ বিভিন্ন স্থানে। এর পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় এবং প্রধান বিমানবন্দর বেন গুরিয়নও আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এ অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসিতে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের সমঝোতা কিংবা অস্ত্রবিরতিতে যাবে না ইরান, অব্যাহত থাকবে লড়াই। আমরা অস্ত্রবিরতির কোনো প্রস্তাব দেইনি, কারণ আমরা সমঝোতা চাই না। এই লড়াই চলবে। ইরানের ভূখণ্ডেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতন হবে। এদিকে অব্যাহত আছে আরব দেশগুলো অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাতে কুয়েতের আল সালিম মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালানো হয়। এর পাশাপাশি জর্ডানের ইরবিদ শহরেও চলে আইআরজিসির অভিযান। এ অবস্থায় মুসলিম দেশগুলোর ওপর কোনো ধরনের হামলা হয়নি বলেও দাবি তেহরানের। আমরা কোনো আরব দেশে কিংবা মুসলিম রাষ্ট্রে হামলা করিনি। আমরা অভিযান চালিয়েছি এসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। এর পাশাপাশি বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে আইআরজিসি। শুধু কাতারেই ছোড়া হয় 14টি ব্যালিস্টিক মিসাইল ও 4টি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থান টার্গেট করে 150 ড্রোন ও মিসাইল ছোড়া হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের শীর্ষ নেতাদের অবস্থান করা সামরিক বাংকারে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। তেহরান সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ওই বাংকার ধ্বংসে অর্ধশত যুদ্ধ বিমান অংশ নেয়।
ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার শিকার হচ্ছে দেশটির আবাসিক বিভিন্ন এলাকা। স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট বলছে, অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত টার্গেট করা হয়েছে ইরানের ৩,৬০০-র বেশি বেসামরিক স্থাপনা। আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩২ জনে। পূর্ণ শক্তিতে ইরানে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের অন্তত ৩০টি জাহাজ ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন। একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত তেহরান। শুক্রবার ইরানের রাজধানী সংশ্লিষ্ট সামরিক বাংকারে চালানো হয় হামলা। সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর ইরানের সিনিয়র নেতারা অবস্থান করছিলেন সেখানে। অন্তত ৫০টি যুদ্ধবিমান নিয়ে হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। এর আগে হামলা হয় তেহরানের আজাদি স্টেডিয়ামেও। কেবল রাজধানী নয়, পুড়ছে ইরানের একাধিক শহর। হামলা থেকে রেহাই পাচ্ছে না বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষ। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ৭ দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬০০-র বেশি নাগরিক স্থাপনা, যার মধ্যে রয়েছে ৩,০০০-এর বেশি বাড়ি। এছাড়াও আক্রমণের শিকার বাণিজ্য ও সেবা কেন্দ্র, হাসপাতাল ও স্কুল। সম্পূর্ণ সক্ষমতা নিয়ে ইরানে যৌথ বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ক্ষেপণাস্ত্র ছুড়লে ধ্বংস করে দেয়া হচ্ছে তেহরানের মিসাইল লঞ্চারগুলো। আমরা প্রতি ঘন্টায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করছি। তারা ক্ষেপণাস্ত্র ছোড়ার ৪ মিনিটের মধ্যে লঞ্চার ধ্বংস করে ফেলা হচ্ছে। তারা বুঝতেই পারছে না কি হচ্ছে। আমাদের সামর্থ্য অনেক বেশি, যা ক্রমেই আরও বাড়ছে। আমাদের অংশীদার ইসরায়েলেরও একই অবস্থা। অভিযানের সময়সীমা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। যত সময় লাগুক, লক্ষ্য পূরণে আমরা আরও সেনা ও অস্ত্র পাঠাবো। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত ৩০টি জাহাজ ধ্বংসের দাবি মার্কিন বাহিনীর। ইরানি নৌবাহিনীর ওপর আমাদের হামলা বাড়ানো হয়েছে। প্রেসিডেন্ট আগে বলেছিলেন আমরা ২৪টি জাহাজ ধ্বংস করেছি। এখন সেই সংখ্যা ৩০ ছাড়িয়েছে। আমরা শুধু তাদের যুদ্ধাস্ত্র ধ্বংস করছি না, ক্ষেপণাস্ত্র বানানোর সক্ষমতাও শেষ করার চেষ্টা করছি। ইরানের বিমান বাহিনীর সক্ষমতা পুরোপুরি ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানে এখন আর কোনো বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা নেই। রেজবানা সাইমা, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। দাম বেড়ে যাবে এমন আশঙ্কায় গতকাল থেকেই রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের প্রচণ্ড ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অতিরিক্ত তেল না পেয়ে ক্ষুব্ধ অনেকে। সংশ্লিষ্টরা বলেন, আতঙ্ক থেকে মানুষ বেশি তেল সংগ্রহ করছেন, যার ফলে চাপ পড়েছে পাম্পগুলোয়। ট্রাস্ট ফিলিং স্টেশন, যেখানে জ্বালানি নিতে গাড়ির চাপ। দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় সকাল থেকেই পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের লম্বা সারি। কোথাও কোথাও সেই লাইন ছড়িয়ে পড়েছে মূল সড়ক ধরে বহুদূর। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। অনেক পাম্পে ২ লিটারের বেশি তেল দেয়া হচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করছেন চালকরা। তেল বেশি নয়, ওই সীমিত আকারে দিচ্ছে, আসবে কি আসবে না এটার তো নিশ্চয়তা নাই, এই কথা বলতেছে। মাত্র ২০০ টাকা। আর তা আপনাদেরকে দেখে তো পাম্প খুলছে, আপনারা চলে গেলে আবার বন্ধ করে দিবে। আতঙ্ক অবশ্যই আছে। আতঙ্কের কারণে তো এই যে তেল নেওয়ার জন্য এখানে পাম্পে চলে আসি। আমি আরো অনেক পাম্পে গিয়েছি, সেখানে তেল নাই, তেল তাদের ছিল না বলে আমাকে দিতে পারে না। ফিলিং স্টেশন থেকে জানানো হয়েছে, সরবরাহ কম থাকায় গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না। লোকের যে চাহিদা তেলের, সেই চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতে পারতেছি না, কারণ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ডিপোর থেকে আমরা ওই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। ১ ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় দাঁড়ায় আসতেছিলাম, কারণ তেল পাই কিনা এটা সামনে গেলে বোঝা যাবে কি অবস্থা। তেলের যে ক্রাইসিস, মানে যেভাবে মানুষ নিচ্ছে, সবাই ধরে আতঙ্ক রয়েছে যে তো যুদ্ধের কারণে তো তেল পাবো না। জ্বালানি সংকটের শঙ্কায় বিভিন্ন জেলায় পেট্রোল পাম্প ও ডিপোগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। অনেকে পেট্রোল, অকটেন, ডিজেল বেশি করে সংগ্রহে রাখতে চাইছেন। তেল পাইলাম না। কি বললো যে আজকের মতো শেষ, রোববার আসেন। আগে তেলের দামে বিক্রি হতেছে, মানুষ কি যে বুঝতেছে আমরা কিছু বুঝতেছি না। তেল পাবে না বলে আশায় দেখতে তো পাচ্ছেন কি অবস্থা আমাদের। আমি খুব বেশি কিনিনি, আমি 250 টাকা তেল কিনেছি। হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে তাহলে তেলের দাম ডবল হতে বাধ্য। এই চিন্তাতেই সবাই তেল তুলছে, আমরাও তুলছি। এই যা
তবে সরকার এরই মধ্যে জানিয়েছে আপাতত দেশে জ্বালানি তেলের মজুদ সংকট নেই, তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেলের সংকট হতে পারে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জ্বালানি তেল বিক্রির পরিমাণ নির্ধারণ করে দিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশনগুলো মোটরসাইকেলে সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, পিকআপ বা মাইক্রোবাসে 25 লিটার পর্যন্ত জ্বালানি তেল বিক্রি করতে পারবে। লোকাল বাসে 80 লিটার, এছাড়া আন্তঃজেলা বাস, ট্রাকে 220 লিটার তেল দেওয়া যাবে। বিপিসি জানিয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা মজুদ করে রাখার চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গুজবে কান না দিয়ে বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জ্বালানি তেল সংকটের আশঙ্কায় দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ লাইন। সকাল থেকে মোটরসাইকেল, প্রাইভেট কার ও গণপরিবহনের চালকেরা জ্বালানি দিতে ভিড় করছেন পাম্পগুলোতে। তবে সংশ্লিষ্টরা বলছেন, দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই। শুক্রবার বিকেলে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক বাজারে যখন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে এটি অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে, সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায় আমরা সেটুকুই চেষ্টা করব। একান্ত যখন পারবো না, সেটি অবশ্যই জনগণের সাথে আমরা সেটা শেয়ার করব। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি আমাদের স্বাভাবিক চাহিদা অনুযায়ী আমরা তেল নেই পেট্রোল পাম্প থেকে, আমি মনে করি সংকট আগামীতে হবে না ইনশাআল্লাহ। এদিকে ফিলিং স্টেশন থেকে দৈনিক যানবাহন প্রতি তেল বিক্রির পরিমাণ নির্ধারণ করে দিয়েছে বিপিসি। মোটরসাইকেল 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার, মাইক্রোবাস 25 লিটার, পিকআপ লোকাল বাস পাবে 80 লিটার, এছাড়া আন্তঃজেলা বাস, ট্রাক 220 লিটার পর্যন্ত তেল পাবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি বিবেচনা এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গঠনের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর বিশেষ গুরুত্বপূর্ণ বহন করবে বলে এমনটাই বলছেন বিশ্লেষকরা। তাদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত, রাজনৈতিক সহাবস্থান জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ওয়াশিংটন আলোচনা হয়েছে, যা বাংলাদেশের সংসদীয় ব্যবস্থাকে কার্যকর ও দক্ষিণ এশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রত্যাশাকে পূরণ করবে। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2025 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র তার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করেছিল, যার মাধ্যমে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে গুরুত্ব দিয়ে এই অঞ্চলে স্থিতিশীল অবস্থার প্রত্যাশা করেছিল তারা। একই সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে জোরদার ভূমিকা রাখার কথা বলা হয়েছিল সেই কৌশলে। 2025 সালের ট্রাম্প প্রশাসনের প্রকাশিত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে আরও উল্লেখ করা হয়, দক্ষিণ এশীয় অঞ্চলে প্রভাব ধরে রাখতে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো তৈরি এবং সামরিক সংঘাতকে নিরুৎসাহিত করবে দেশটি, যা সফট পাওয়ারের মাধ্যমে সামলানো হলেও গুরুত্ব পাবে মার্কিন স্বার্থ। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বাংলাদেশ সফর এবং এর আগে ভারত সফর এমনই ইঙ্গিত দেয় বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, সরকারের বিভিন্ন অংশীজনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদের সাথে পল কাপুরের বৈঠক নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত, সহনশীল রাজনৈতিক চর্চা ও সংসদকে কার্যকর রাখার আহ্বান। সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশের যে অভ্যন্তরীণ যে ডাইনামিক্স যেটা আছে, এইটা যেন কোনোভাবেই ভলাটাইল যেন না হয়ে যায়, এবং আলাপ আলোচনার একমাত্র কেন্দ্রবিন্দুই হলো পার্লামেন্ট। সো পার্লামেন্টে যারা প্রতিনিধিত্ব করে তারাই জনগণকে প্রতিনিধিত্ব করছে। সো এই যে একটা কালচার, এই কালচারটাকেই উনি হাইলাইট করার চেষ্টা করেছেন বাই টকিং টু ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস। এছাড়া ট্যারিফ ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে বাংলাদেশের দফায় দফায় আলোচনাও গুরুত্ব পেয়েছে পলের সফরে। অন্তর্বর্তী সরকারের সময়ে করা যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চুক্তি বর্তমান সময়েও ধরে রাখা আর অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন নিয়েও হয়েছে দ্বিপাক্ষিক আলোচনা। তাদের স্বার্থ হলো যে একটা
ফ্রি ট্রেড হবে, ফ্রি চলাচল হবে এবং চাইনিজ যে এক্সপানশন যেটা করার চেষ্টা করছে সেই চেষ্টাটা হয়তোবা প্রতিফলিত মানে কমপ্লিটলি হবে না। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ট্যারিফ পয়েন্ট অফ ভিউ থেকে দেখি সেখানেও একটা কন্টিনিউটির বিষয় আছে। আমি নিশ্চিত এই বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। বিশ্লেষকদের অভিমত, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই অঞ্চলে কৌশলগত প্রভাব ধরে রাখতে এবারের সফর গুরুত্বপূর্ণ। তাদের মতে ইন্দো প্যাসিফিক কৌশল সহ আঞ্চলিক স্থিতিশীলতা থাকলে লাভবান হবে যুক্তরাষ্ট্রই। ইন্দো প্যাসিফিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূকৌশল, ভূ রাজনৈতিক এবং নিশ্চিতভাবে ভূ অর্থনৈতিক ইন্টারেস্টগুলি আছে সেটার রিফ্লেকশনে এখানে আছে। সে কারণে আমি মনে করি যে পল কাপুরের ভিজিটের সাথে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির যে একটা ওভারআর্চিং গোল এবং ওভারআর্চিং ইন্টারেস্টগুলি আছে সেটাও সম্পর্কিত। সবার আগে বাংলাদেশ ও আমেরিকা ফার্স্ট, দুদেশের নীতিগত পদক্ষেপ কতটা কার্যকর হবে তাই এখন দেখার বিষয়। অভিমত বিশ্লেষকদের। ফ্রি ট্রেড হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনৈতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে আজ ইফতার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে এই ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের সকল স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তাঁর সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। The people of Bangladesh have recently delivered a decisive election victory to the Bangladesh Nationalist Party, entrusting our government with a clear democratic mandate. We accept this responsibility with humility and determination. This victory is not for our party alone. It is a victory for democratic principles, constitutional governance, and the collective aspiration of our citizens. ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের নিয়ে 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। সংসদের নানা বিধিবিধান সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই কর্মশালার আয়োজন করা হয়। অংশ নেন তিনি নিজেও। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, এবার প্রাণবন্ত একটি সংসদ দেখবে দেশের মানুষ। রেওয়াজ অনুযায়ী প্রথম অধিবেশনের ভাষণ দিবে রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন 208 জন সংসদ সদস্য, যার মধ্যে প্রথমবারের মতো সংসদে যাবেন 146 জন। নতুন নির্বাচিত এসব সংসদ সদস্যদের সংসদীয় কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন, পর্যালোচনা সহ নানা বিষয়ে অবহিত করতেই 2 দিন ব্যাপী এই কর্মশালার আয়োজন। উদ্বোধনের পর বিএনপির সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই অংশ নেন কর্মশালায়। সিনিয়র নেতাদের পাশাপাশি প্রথম দিনের প্রথম সেশনে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপরা। দ্বিতীয় সেশনে অংশ নেন ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগের সংসদ সদস্যরা। আমরা চাই আমাদের পার্লামেন্টারি কালচারকে আমরা আরো শক্তিশালী করতে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে না যেগুলো দেখে মানুষ আমাদেরকে ভর্ৎসনা করবে। পার্লামেন্ট সম্পর্কিত বিষয়ে কার্যক্রম কাজে কেন্দ্রবিন্দু করা, এই দেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। এই প্রথম যে আমাদের সংসদ নেতা তারেক রহমান সাহেব উনি কিভাবে সংসদ পরিচালিত হবে এই দিক নির্দেশনা উনি আজকে দিয়েছেন। 12 মার্চ বসবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিরোধী দলের আপত্তি প্রসঙ্গে সরকার দলের এই নেতা বলেন, এটি সাংবিধানিক পদ, বিধি অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার অধিকার রয়েছে রাষ্ট্রপতির। তবে রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি নয়। প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিকভাবে যা কিছুই আছে রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন, সেইটা দেওয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউরে আছে। সুতরাং
সেই মতে আমরা যাব। বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেয়া প্রসঙ্গেও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বলেন বিএনপি উদারতা দেখিয়েছে, বিরোধী দলের তা গ্রহণ করা উচিত। তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এখানে সবকিছু লিখিত দিতে হবে বা কন্ডিশনাল তেমন তো নয়। আমরা এটা উদারতা প্রদর্শন করতে চেয়েছিলাম যে আমরা চাই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। 2 দিনের কর্মশালার দ্বিতীয় দিনে অংশ নেবেন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল বিভাগের সংসদ সদস্যরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সরকারি সিদ্ধান্ত যুগান্তকারী বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন। হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ, তাই এই সুযোগ কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণের ঘোষণা ও 9 দিনের পাট পণ্যের মেলা উদ্বোধন করেন রাষ্ট্রপতি। জাতীয় পাট দিবসে এবারের প্রতিপাদ্য পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন। অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাট শিল্পে অবদানের জন্য এবার 12 ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। ব্যক্তির পাশাপাশি এই সম্মাননা পেয়েছে 7 প্রতিষ্ঠানও। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে। সামনের দিনে জ্ঞান, বিজ্ঞান আর প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। কৃষকের জন্য সরকারের উদ্যোগকে যুগান্তকারী উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ঋণ মওকুফের সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক উপকৃত হবেন। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছে। বর্তমান কৃষি এবং কৃষক বান্ধব সরকার আগামী 1 বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। তরুণ প্রজন্ম স্টার্টআপ ও উদ্ভাবনী শক্তি দিয়ে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং ও বৈশ্বিক ই-কমার্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের। দেশবাসীকে বিনীত অনুরোধ করব, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগ পরিহার করুন। সাশ্রয়ী মূল্যের পাটের ব্যাগ ও পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করুন। মনে রাখবেন, আপনারা আপনাদের ভোটে নির্বাচিত সরকার সর্বদা আপনাদের পাশেই আছে। পরে শিল্পকলা একাডেমি চত্বরে 9 দিনের পাট ও বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ জিন্দাবাদ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায়ে বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। দুপুর 2:30টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল পূর্ব সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সাবেক কয়েকজন উপদেষ্টা বিএনপির পক্ষে কাজ করেছে। বিভিন্ন আসনে জামায়াত ও 11 দলীয় জোটের প্রার্থীদের সামান্য ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে। এজন্য সাবেক 2 উপদেষ্টা সহ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন জামায়াত সেক্রেটারি। শুধু অন্যায়ের প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে এক ইফতার মাহফিলে একথা বলেন তিনি। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, কোনো অন্যায় করে কেউ পার পাবে না। আমরা চোখ বন্ধ করে থাকবো, এই বাংলাদেশে এটা আর হবে না ইনশাআল্লাহ। আমাদের পরিষ্কার নীতি হবে তাওয়ানুল আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানুল আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সর্বাত্মক সহযোগিতা, মন্দ কাজে শুধু প্রতিবাদ নয়, প্রয়োজনে প্রতিরোধ। স্থানীয় রাজনীতিতে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেছে আওয়ামী লীগ। কোথাও কোথাও কার্যালয় খুলেছে, ঝটিকা মিছিলের চেষ্টাও করেছে দলটি।
গণঅভ্যুত্থানে পরাজিত দলটিকে আইনিভাবে মোকাবেলা করতে চায় সরকারি দল বিএনপি। বিশ্লেষকরা বলছেন, কেবল আইনি বা রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবে মোকাবেলা করা দরকার। তাতে ব্যর্থ হয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলো। সাধারণের কাছে ভালো কোনো দৃষ্টান্ত এখনও দেখাতে পারেনি তারা। আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা, গুলিবর্ষণের ঘটনায় ম্লান হয়েছে আওয়ামী লীগের অতীতের অনেক অর্জন। পুলিশের পাশাপাশি অনেক নেতাকর্মীও সরাসরি রাজপথে নেমেছিলেন সাধারণের বিরুদ্ধে, যার ফলে দলীয় প্রধানের পালানোর পাশাপাশি নেতাদের প্রায় সবাইকে চলে যেতে হয় লোকচক্ষুর অন্তরালে। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার কার্যক্রম নিষিদ্ধ করে দলটির। তার মাঝেও নিরবচ্ছিন্নভাবে ঝটিকা মিছিলের চেষ্টা করেন কেউ কেউ। এরপর ভোট শেষে বিএনপি সরকার গঠনের পর কয়েক জায়গায় খোলা হয়েছে কার্যালয়, যেটিকে স্থানীয় সমস্যা হিসেবে দেখছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগকে আইনিভাবে মোকাবিলা করতে চান তারা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এটা দেখবে। আমরা এটা জোর করে জবরদস্তি করে যেভাবে থামাতেও যাব না, আবার তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে আইন ভঙ্গ করুক সেটাও আমরা যাব না। যারা একটু কম শক্তিধর থাকে তাদের উপরে দোষটা পড়ে না, শক্তিধর যারা তাদের উপরে দোষ পড়ে, তারা অপরাধ না করলেও। সেদিক থেকে বিএনপি যথেষ্ট সতর্ক রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য ভিন্নভাবে দেখতে চান আওয়ামী লীগের বিষয়টি। তাদের মতে কেবল আইনিভাবে মোকাবিলা করে জনমানুষের কাছে দলটিকে অপ্রাসঙ্গিক করে রাখা যাবে না। এত বড় অভ্যুত্থান ও গণহত্যার পর সামাজিকভাবে দলটিকে মোকাবিলার প্রয়োজন। এই দায়িত্ব অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর। আইনের যে পরিবর্তন, এই যে অর্ডিন্যান্স, এগুলো হলো সমাজের উপরিকাঠামো। এই উপরিকাঠামোর পরিবর্তন নাগরিকরা পায় না, ছুঁতে পারে না। নাগরিকরা ছুঁতে পায় নাগরিকের ডিমান্ড যদি এর দ্বারা কোনোভাবে পরিপূর্ণ হয়। তা আপনি শেয়ার মার্কেট হারিয়েছেন, যদি আপনি শেয়ার মার্কেট সরকার যদি শেয়ার মার্কেট উদ্ধার করতে পারত। আপনার দ্রব্যমূল্যের ব্যাপারে সিন্ডিকেটের কথা বলছেন, আপনি যদি সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্যকে কমাতে পারতেন, আপনার অ্যাক্টিভিটিস দিয়ে বুঝবে। গত সরকারের আমলে এই যে জুলাই পরিবর্তিত সমাজে মানুষ কী পেল, সাধারণ মানুষ সেটাতে মূল্যায়ন করবে যে জুলাই তাদের জীবনে কী প্রভাব ফেলেছে। এটাকে বলে সামাজিকীকরণ। মানুষের ভিতরে তো এখনো তারা তো আমরা তো ডিজিটালি দেখেছি, প্লাস তাদের আত্মীয় স্বজন, মা, তারা এখনো রাস্তায় আসছে, কান্নাকাটি করছে। এগুলো তো মানুষের তো মন অন্যদিকে চলে যায়। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার ব্যবস্থা শেষ না করেই আওয়ামী লীগ আমার মনে হয় এদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। বিএনপি নিজেদেরকে বহুদলীয় গণতন্ত্রের রূপকার হিসেবে দেখতে চায়। নেতারা মনে করেন কাউকে বয়কট বা তুলে আনার দায়িত্ব জনগণের। আওয়ামী লীগ তো একদম নিশ্চিহ্ন হয়ে যায়নি, আর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো রাজনৈতিক দলও তারা না। কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা কোনো সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত না, বা কখনো কোনো ধ্বংসাত্মক কাজে বা বড় ধরনের দুর্নীতিতে লিপ্ত হয়নি, তাদের ব্যাপারে তো প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়ার বা কিছু নেই। 24-এর 5 আগস্ট সরকার পতনের পর থেকে ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে আছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সোশ্যাল মিডিয়ায় দু একটি বক্তব্য দেখা গেলেও দেশের মাটিতে তাদের কাউকেই দেখা যায়নি এখনো। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঈদ উল ফিতর সামনে রেখে রাজধানীর উত্তরায় সন্ধান মিলেছে জাল টাকা তৈরির কারখানার। বৃহস্পতিবার রাতে র্যাব 3-এর অভিযানে আটক হয়েছে চক্রের 2 সদস্য, যারা মূলত শিক্ষার্থী। চক্রটি রাজধানীর উত্তরা 5 নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে এসব জাল নোট ছাপাচ্ছিল। ফেনী থেকে পড়াশোনা করতে ঢাকায় আসা এই দুইজনই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সদ্য উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছে। জাল নোট ছাপানোর পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি তাদের। র্যাব বলছে, আসন্ন ঈদ উল ফিতর সামনে রেখে জাল টাকার বাণিজ্য করতেই সক্রিয় হয় আটককৃত দুজন। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে 26 লাখ টাকার জাল নোট। ঈদ মানেই নতুন পোশাক, নতুন সাজ। আর পরিপূর্ণ সাজের জন্য পোশাকের সঙ্গে মানানসই জুতার গুরুত্বও কম নয়। তাই ঈদকে সামনে রেখে মার্কেট জুড়ে এখন মেয়েদের জুতার বাহারি সম্ভার। নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা কিনতে ব্যস্ত সব বয়সী নারীরা। ঈদের আনন্দে নিজেকে সাজাতে মেয়েরা যেমন পোশাকের দিকে নজর দিচ্ছেন, তেমনি গুরুত্ব দিচ্ছেন জুতাকেও। কারণ একটি সুন্দর ও আরামদায়ক জুতা পারে পুরো লুকটাই বদলে দিতে। তাই প্রিয়জনদের সাথে উৎসবের দিনটি আরও আনন্দময় করে তুলতে পছন্দের জুতার দিকে নজর ক্রেতাদের।
রাজধানীর শপিং মলগুলোতে দেখা মিলছে নতুন ডিজাইনের স্যান্ডেল, ব্লক হিল, কিটেন হিল আর স্টোন ও পার্লের সাজানো পার্টি শু। তরুণীরা খুঁজছেন এমন জুতা যা একদিকে ফ্যাশনেবল, অন্যদিকে আরামদায়কও। ঈদ উপলক্ষে আমি ফ্ল্যাট টাইপের জুতাগুলোই প্রেফার করছি। এটা আমি সবসময় রাফ ইউজও করবো, ঈদের জন্য আমি এটাই নিচ্ছি আর কি, ফ্ল্যাটে। জুতা তো হচ্ছে এক এক ড্রেস আপের উপরে ডিপেন্ড করে কে কোনটা পরবে, যে ড্রেসের সাথে যেটা ম্যাচ হয়। স্লিপারই কমফোর্টেবল, আসলে যে কোনো ঘরে পরতে পারি, বাহিরেও পরা যায়। এবারের ট্রেন্ডে রয়েছে পেস্টেল রং, নিউড শেড, সিলভার ও গোল্ডেন টোন। পোশাকের সঙ্গে মিলিয়ে কিংবা কন্ট্রাস্ট করে জুতা কেনার প্রবণতাও বেড়েছে। বিশেষ করে সালোয়ার কামিজ ও শাড়ির সঙ্গে মানানসই হালকা হিলের জুতার চাহিদা বেশি। ঈদে দেখা যায় একটু গর্জিয়াস জামা কাপড় পরি, ওইগুলোর সাথে একটু হিল বা পার্টি শুজে আসলে যায়। হিলস ভালো লাগে, হিলসের মধ্যে ব্ল্যাক আর নুডের মধ্যে প্রেফার করি, বিকজ সব ড্রেসের সাথে যায়। কালারের ভিতরে একটু হালকা কালারগুলাই ভালো লাগে, ব্ল্যাক তো কমন, হালকা কালার স্যান্ডেলগুলা বা শুগুলাই ভালো লাগছে। বিক্রেতারা বলছেন ডিজাইনের পাশাপাশি এখন গুণগত মান ও আরাম নিয়েও সচেতন ক্রেতারা। তাই নতুন কালেকশনে রাখা হয়েছে হালকা, টেকসই ও আরামদায়ক বিভিন্ন ধরনের জুতা। ঈদকে কেন্দ্র করে আমাদের এক্সক্লুসিভ কিছু ডিজাইন করা হয়েছে, যেগুলো হচ্ছে আপনার বক্স হিল, পেন্সিল হিল এবং ওয়েজেস হিল। সবগুলো হিলই কমফোর্টেবল। ঈদ উপলক্ষে হিউজ কালেকশনস হচ্ছে হিলসে অ্যান্ড হচ্ছে ব্যাগসে আসছে। ম্যাক্সিমাম কাস্টমাররা হচ্ছে ট্রান্সপারেন্ট যে জুতাগুলা, শু টাইপের যে জুতাগুলা অ্যান্ড ফ্ল্যাটের মধ্যে হচ্ছে তারা ঈদ উপলক্ষে পছন্দ করছে। কেনাকাটা এখনো আরম্ভ হয় না, জুতা সাধারণত শেষের দিকে হয়ে থাকে। বেসিক্যালি আমরা যেটা বুঝতে পারছি, কাস্টমার আগ্রহটা একটু ছোট হিলের দিকে। ঈদের সাজে একটি মানানসই জুতা যেমন বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস, তেমনি পুরো সাজে আনে পরিপূর্ণতা। সৌরভী সায়েদা, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ থাকায় মসজিদের বাইরের রাস্তায় জুমার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনি মুসলিমরা। যুদ্ধ পরিস্থিতির কারণে শুক্রবার পবিত্র নগরী জেরুজালেমের সব ধর্মীয় স্থাপনা বন্ধ ঘোষণা করে ইসরায়েলি কর্তৃপক্ষ। এক ভিডিও বার্তায় আল-আকসা মসজিদে তৃতীয় জুমার নামাজ আদায়ও বাতিল করা হয়। এছাড়া দেশজুড়ে যে কোনো বড় জমায়েত আয়োজন থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। এবার রমজান মাসে পশ্চিম তীর থেকে সর্বোচ্চ 10,000 ফিলিস্তিনিকে আল-আকসায় নামাজ পড়ার অনুমতি দিয়েছিল ইসরায়েল। তবে ইরানের সাথে যুদ্ধের জেরে সম্প্রতি আল-আকসা প্রাঙ্গণে লোক সমাবেশ ছিল অত্যন্ত কম। ইরান থেকে নিজেদের কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে আজারবাইজান। বৃহস্পতিবার ড্রোন হামলায় নাখচিভান এলাকায় 4 জন আহত হয়। এরপর এই পদক্ষেপ নিয়েছে আজারবাইজান। দেশটির জেহুন বাইরামভ বলেছেন, নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাবরিজে কনসুলেট জেনারেল থেকে সব কর্মীদের সরিয়ে নিচ্ছে দেশটি। তবে এই ড্রোন হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইরান। তেহরান দাবি করছে ইসরায়েলি গুপ্তচররা ইরানি ভূখণ্ড ব্যবহার করে চালাচ্ছে নাশকতামূলক কর্মকাণ্ড। Onu da bildirme. টি-20 বিশ্বকাপের খবর। মুম্বাই কাম্পানো সেঞ্চুরিতে দলকে ফাইনালে তুলতে না পারলেও বেশ কিছু রেকর্ডে নাম লিখেছে জ্যাকব বেথেল। ভারতের বিপক্ষে করা সেঞ্চুরিটি টি-20 বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম শতক, আর ইংল্যান্ডের হয়ে 3 ফরম্যাটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন বেথেল। ভারত ইংল্যান্ড ম্যাচে মোট রান হয়েছে 499, যা বিশ্বকাপের সর্বোচ্চ রানের ম্যাচ। আর দু দলের হাঁকানো 34 ছক্কাও বিশ্বকাপের সর্বোচ্চ, যা টি-20 বিশ্বকাপে এক ম্যাচের সর্বোচ্চ ছক্কার রেকর্ড, যেখানে ভারতের 19-6-এর বিপরীতে ইংল্যান্ড হাঁকিয়েছে 15টি। টি-20তে অভিষেক সেঞ্চুরির দিনে আরও একটি মাইল ফলক ছুঁয়েছেন বেথেল। ইংল্যান্ডের হয়ে 3 ফরম্যাটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন তিনি। গেল বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরির পর এবছরে জানুয়ারিতে অ্যাশেজ সিরিজে সাদা পোশাকের শতক তুলে নেন তিনি। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।